আন্তন চেখভ একজন পৃথিবীর একজন সুনামধন্য নাট্যকার, গল্প লেখক। তিনি বেসিক্যালি তার পেশাগত জায়গা থেকে চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তার মূল সাহিত্য চর্চা হচ্ছে গল্প লেখা, নাট্য রচনা। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে আমরা পাই সিগেল, থ্রি সিস্টার্স, আঙ্কেল ভানিয়া, চেরি অর্চার্ড। আমি যেই নাটকগুলো নাম বললাম, এই নাটকগুলো আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন দল, বিভিন্ন প্রতিষ্ঠান এই নাটকগুলো নিয়ে মঞ্চে, ফিল্মে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই নাটকগুলোর চর্চা হয়। আমাকে চেখভ সবচেয়ে বেশি টানে এই কারণে তার সংলাপের ভেতরে যে অন্তর্নিহিত অর্থ, অনেকে বলে সাবটেক্সট। শুধু সাবটেক্সট না, আমার মনে হয় যে আমরা চেখভকে যদি বলি, যেহেতু আমি চেখভের দেশে অনেকবার কাজ করেছি এবং গেছি, এবং চেখভের মূল যে প্রতিষ্ঠান যেখানে তিনি তার এই নাটকগুলো অভিনীত হয়েছেন এবং সেখানে চর্চা করেছেন, মস্কো আর্ট থিয়েটার। সেই মস্কো আর্ট থিয়েটারে যখন তিনি সিগাল করেছিলেন, সিগাল নাটক যখন অভিনীত হয়েছে প্রথমবার, সিগালের পারফরমেন্স দেখে তিনি উঠে গেছেন এবং বন্ধ করে দিয়েছেন নাটক লেখা। পরে যখন আমরা দেখি যে বিখ্যাত ডিরেক্টর, অভিনয়তাত্ত্বিক কনস্টান্তিন স্তানিস্লাভস্কি যখন আবার এই নাটকটি ডিরেকশন দেয় মস্কো আর্ট থিয়েটারে, তখন কিন্তু এই নাটকটির জনপ্রিয়তা বাড়ে। প্রজাপতি নাটকের এই নাটকটি আপনি দেখবেন, এখানে আমার মনে হয় এই নাটকের মধ্যেও কিন্তু চেখভের যে চিন্তার, ভাবনার মূল জায়গাগুলোকে প্রকাশ পায় এই গল্পের মধ্য দিয়ে। ছোট্ট করে গল্পটি লেখে এবং ওলগার মূল চরিত্রটির সাথে যে চরিত্র, তার স্বামী ডাক্তার, এই চরিত্র দুটোকে নিয়েই কিন্তু মূলত গল্পটির আবর্তিত হয় এবং আরও অনেক চরিত্রগুলোকে, কোনো চরিত্রকে কিন্তু অসামান্য নয়, ছোট নয়, এবং সব চরিত্রই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা বুঝতে পারি যে এই নাটকের মধ্যে তার স্বামী, ওলগার স্বামী চিকিৎসক এবং ওলগা একজন প্রজাপতির মতো করে বৈচিত্র্য খুঁজে, নতুনের সন্ধান খুঁজে। আপনাদের সকলকে প্রজাপতি এই নাটকটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালোবাসতাম, তাই জেনেছি অসহায় এই মনে। কত ঈর্ষা, কত লজ্জা, বৃথায় কেঁদেছি নির্জনে। গড়ে গেছে ভালোবাসা কি চারু, কি নিদারুণ সত্য অনুরাগ। পুনর্বার প্রেমাসক্ত হও, বিধাতার কাছে এই করি ফরিয়াদ। পুশকিন। আলেকজান্ডার পুশকিন। ওর মতন করে পুরুষকে কে ভেবেছে বলো কখনো, কোনোদিন? অপূর্ব। থেমে গেলে কেন কেমন? অলগা, অলগাই
মস্কো ছেড়ে 2-4 বছরের জন্য তুমি কেন বাইরে থাকতে গেলে? কেন, থাকলে কি হতো ক্লেমন? কি হতো মানে? অভিনয় আবৃত্তিতে তুমি রীতিমতো আমাকে ছাড়িয়ে যেতে পারতে। কি যে বলছো, তুমি আমার শিক্ষক, আমি তো কেবল তোমার কাছ থেকে আবৃত্তি আর অভিনয়ের পাঠ নিচ্ছিলাম। অলগা, প্রতিভা প্রতিভা বুঝলে, প্রতিভা কি অসাধারণ প্রতিভা তোমার ভিতরে তুমি লুকিয়ে রেখেছো। এটা যদি তুমি বুঝতে তাহলে মস্কো ছেড়ে ওই এদো শহরে পড়ে থাকতে না। অলগা, শুধুই তোমার জন্য এসেছি অলগা। কি অনবদ্য আকার হাত তোমার, রিয়া ভোবস্কি। তুলি হাতে তুমিও খুব স্বাচ্ছন্দ্য অলগা, জাস্ট লাইক এ ফ্রি বার্ড। একদম ঠিক বলেছো রিয়া বাবস্কি। সত্যি বলতে শিল্পের প্রায় প্রতিটি শাখায় অলগার অবাধ বিচরণ ছিল, আবার ফিরে আসতেও পারে যদি সে চায়। আছি, সঙ্গে আছি, আর থাকবো। আচ্ছা, ওই লোকটার নাম জানো কি? কার কথা বলছো? আরে অলগা যাকে বিয়ে করলো। ও অলগার স্বামী দিমভ, ওসেপ স্টেপানিচ দিমভ, পেশায় ডাক্তার। যতদূর জানতাম নালচিক শহরে তো সে ডাক্তারি করতো, তো এখানে তো তার পশার চাকরি কোনোটাই জোটেনি, তো নালচিক শহর ছেড়ে এখানে কেন? আমি যতদূর শুনেছি যে অলগার নাকি ওখানে আর ভালো লাগছে। ভালো লাগার কোনো কারণও নেই। ওখানে কি আছে? না আছে কোনো স্টুডিও, না আছে গান বাজনা, না আছে অপেরা। এতদিন কিভাবে যে ওখানে ছিল সেটাই তো ভাবছি আমি। প্রশ্নটা করা উচিত হবে কিনা জানি না। আচ্ছা, ওখানে কি উনি কোনো চাকরি পেয়েছে নাকি? হ্যাঁ, পেয়েছে একটা সাধারণ হাসপাতালে। প্রাইভেট প্র্যাকটিস করার কোনো আগ্রহ আছে নাকি? সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কারণ হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস করার মতো সময় এবং দক্ষতা কোনোটাই তার হাতে নেই। আচ্ছা মিখাইল, তুমি কি নিশ্চিত যে সে একটা হসপিটালের সাথেই যুক্ত? না, খুব সম্ভবত দুটি হাসপাতালের সাথে সে সম্পৃক্ত। আর দ্বিতীয় হাসপাতালে জ্যান্ত রোগী দেখার সুযোগই পায় না, সব ব্যবচ্ছেদ করে। আমি কি শুনলাম জানো? আমি শুনলাম ওই ছোট শহরে বেচারা কাটার মতো যথেষ্ট মৃতদেহই পেত। আচ্ছা, তদবির করে মস্কোতে আসছে যাতে মনের সুখে লাশ কাটতে পারে। না না, সে যেহেতু দুটো হাসপাতালে চাকরি করে তো তার রোজগার পাতি তো মনে হয় মন্দ হয় না। হ্যাঁ, অনেক তো, বছরে 500 রুবল। ঠিক, হ্যাঁ, মানে মাত্র 500 রুবল বছরে। হ্যাঁ। আচ্ছা, আমাদের রিয়া বাবু কি একটা ছবি 500 রুবলে বিক্রি করলো নাকি? এসব থাক না আজকে। না না, থাকবে কেন? আচ্ছা, শিল্পী নয়, সাহিত্যিক নয়, কবি নয়, টাকা পয়সার জন্যে এতদিনেও তদবির করে এই মস্কো শহরে একটা চাকরি জোগাড় করতে পারেনি। এরকম একজনের মাঝে অলগার মতো প্রতিভাময়ী কি দেখলো, যার জন্য অলগা মস্কো ছেড়ে, সংস্কৃতি ছেড়ে, নিজের সব চর্চা ছেড়ে সেই এত দূরে নালচিক শহরে পড়ে থাকলো। প্রেম বন্ধু, প্রেম। এই প্রেমের কারণেই মানুষ কখন যে শিল্পী সত্তা ভুলে কার জন্য, কিসের জন্য, কোন কারণে একটা অনিশ্চয়তার মধ্যে ডুব দেয় সে নিজেও জানে না। ঠিকই বলেছ, ভালো বলেছি। শিল্পের প্রতি অগাধ শ্রদ্ধা আর শিল্পীদের জন্য দরদ। তোমরা হয়তো ভুলে গেছো, মস্কো যখন মহামারীতে আক্রান্ত তখন আমাদের শিল্পী বন্ধু জোসেফ মরতে বসেছিল।
সেই সময় তার কাছেই গিয়েছিলাম বন্ধু জোসেফের প্রাণ ভিক্ষা চাই। তার সাথে তার কিছুদিন আগ থেকেই পরিচয়। আমার বাবা আর দিমক তারা একই হাসপাতালে কাজ করতেন। বাবা যখন অসুস্থ হলেন, দিন রাত এক করে বাবা সেবা করলেন, কিন্তু বাবাকে তো বাঁচাতে পারলেন না। আমাদের বন্ধু জোসেফকে ঠিকই মৃত্যুর দ্বারগোড়া থেকে ফিরিয়ে আনলেন। প্রথম দিকে আমার সাথে একদমই সহজ হতে পারতেন না সে, কিন্তু আমি ক্রমশই তার প্রতি আকৃষ্ট হতাম। হঠাৎ একদিন সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। আমি হয়তো মনে মনে এই দিনটার অপেক্ষায় ছিলাম। এক রাশ চাঁদের আলোয় ভেসে যাচ্ছিলাম। আর এখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একজন সুখী বিবাহিত নারী। এমন একজন মানুষের সাথে আবদ্ধ যে কিনা নিজের বিপদের কথা মাথায় না রেখে একজন শিল্পীর জীবন ফিরিয়ে আনে। আমি আসলে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করি। নৈশভোজ প্রস্তুত। এই বিষয়ে দ্বিমত কিন্তু অসাধারণ। যে কোনো অভিজাত রেস্টুরেন্টের অভিজ্ঞ কুককে এক কথায় টেক্কা দিতে পারে। এত নিখুঁতভাবে টেবিল সাজায় আর পরিবেশন করে। পরীক্ষা প্রার্থনীয়। আসুন। তোমায় না দিতে পারছি সময় না অর্থ। আমি বেশ ভালো আছি দিমক, অস্বীকার করছি না পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম, কিন্তু আমি চেষ্টা করছি। আর কি বা করতে পারো তুমি? বরাবরই তো একটু দেরি করে বিছানা ছাড়ি। তুমি তো সেই সকালবেলা কাজে চলে যাও। তারপর সারাদিন যদি মুক্তি পাই তবে কার কাছে ফিরে যাব, এই ভেবে আজকাল আর আগুন জ্বালি না। দিগন্তে মিলিয়ে যায় রূপর মাস্তুল। আমি শুয়ে থাকি নিশাতুর কিয়া ফুল বনে। মনে হয় এই ভালো, এই দ্বীপ, এই দ্বীপান্তর। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী। এই তো এসব করতে করতে দুপুর পেরিয়ে যায়। তারপর যাই দর্জির কাছে। দর্জির কাছে? পুরনো পোশাক, ছিট কাপড়, জড়ি, চুমকি এসব নিয়ে চলে যায়। জানো দেব, আমার দর্জির হাতের কাজ এত সুন্দর, এই মামুলি জিনিসগুলো দিয়ে স্বপ্নের মতো সুন্দর করে একটা পোশাক বানিয়ে ফেলতে পারে সে। সত্যি তো, বিয়ের পর তোমাকে কটাই বা নতুন কাপড় কিনে দিতে পেরেছি। কোনো দিন চলে যায় কোনো শিল্পী স্টুডিওতে, কিংবা আর্ট গ্যালারিতে, কিংবা অপেরা হাউস, কিংবা থিয়েটারে। কিন্তু সেখানকার টিকিটের তো একটু চেষ্টা চরিত করলেই অলকা ইভানওয়ালার একটা শোয়ের টিকিট পাওয়া এই মস্কোতে কোনো ব্যাপার না। জানো, ওখানে গেলে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়, আলাপ হয়। শুধু কি আলাপ, বন্ধুত্ব। তবে এর মধ্যে বেশিরভাগ মানুষই খুব একঘেয়ে। বেশি দিন ওদের সাথে হয়তো একদিন আমাকেও। তুমি সত্যি খুব ভালো দিমো, উদার, জ্ঞানী, কর্মঠ। কিন্তু তুমি গান ভালোবাসো না, তুমি অভিনয় ভালোবাসো না, কবিতা ভালোবাসো না, চিত্রশিল্পীকে অবহেলা করো।
না না, আমি আসলে অবহেলা করি না, আমি ওসব বুঝি না। কি করব বলো, সারাটা জীবন তো এই চিকিৎসা বিজ্ঞান আর ওষুধপত্র নিয়ে কাটাচ্ছি। সেখানেই আমার আক্ষেপ। আচ্ছা, একটা কথা শোনো, তোমার শিল্পী বন্ধুরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তো কিছুই জানেন না। তারা তাদের কাজ করছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন, মানুষ অর্থের বিনিময়ে সেই আনন্দ উপভোগ করছে। আর আমি শিল্পকর্ম বুঝি না, তার মানে তাদের অবহেলা করছি, এটা কিন্তু ঠিক না। তোমার হাতটা একটু দিবে? ও, কি হয়েছে দিমাগ? তেমন কিছু না, ওই এই আঙুলটায় ব্যথা। আচ্ছা, একটা সার্জারি ছিল তো, ওই কাঁচি চালানোর সময় ব্যথা পেয়েছি। ঠিক হয়ে যাবে 2 দিন পর, অলরেডি মলম লাগাচ্ছি। দিমাগ, তোমাকে একটা কথা বলবো, রাখবে তো? নিশ্চয়ই। আমি না একটা দারুণ সুযোগ পেয়েছি। এই বসন্তে মস্কোর সব নামী শিল্পীরা পল্লী ভ্রমণে যাবে। সেখানে গান বাজনা, ছবি আঁকা, অভিনয় সব কিছু হবে প্রকৃতির মাঝখানে। আমিও তাদের সাথে যাওয়ার সুযোগ পেয়েছি। ব্যাপারটা সৌভাগ্য না বলো? নিশ্চয়ই। তার মানে পুরো বসন্তকালটাই তুমি? এপ্রিল, মে, জুন 3 মাস, তারপর আবার আমরা একসাথে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সেরা শিল্পীরা ভলগা পরিক্রমা করবে। আমি অস্থায়ী সদস্য হিসেবে ডাক পেয়েছি। ভাবতে পারছো দিমক? অলগা, রিয়া বাভস্কি জানো, আমি যে নতুন ছবিটা আঁকছি সেটা আঁকতে সে সাহায্য করছে। ওর নর্থ ইস্টের বাড়িতেই আমার আসো বসবে। আমি এখন যাই, আসছি রিয়া বাভস্কি। অসাধারণ, ভালো বাজাচ্ছে, ভালো একদম একদম। আচ্ছা মিগুয়েব, এই গত 7 দিন ধরে তুমি আমাকে যে সমস্ত গল্প শোনালে, তার মধ্যে গতকাল রাতে যে গল্পটা শুনিয়েছো না, এটা এক কথায় অনবদ্য, একেবারে অন্যরকম। আমি চাই এই গল্পটার নাট্যরূপ দিতে। বাহ, ভেরি গুড। আর তাতে অভিনয় করবে কে? এই সময়ের সবচেয়ে সম্ভাবনাময়, সবচেয়ে প্রতিভাবান অভিনেতা ক্লিমভ। এটা কিন্তু একদম বাড়িয়ে বাড়িয়ে বলেছে। একদম বাড়িয়ে বলছি। কে? আমি ওলগনা ইভানোভনার সঙ্গে একটু দেখা করতে চাই। কিন্তু আপনি কে? আরে, ওনাকে চিনতে পারছো না মিগুয়েভ? উনি তো দিমভ, ওলগার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিমভ, আপনি আসুন আসুন না, ভেতরে আসুন, ভেতরে আসুন। ওলগা, আপনি এখানে বসুন, খানিকটা অপেক্ষা করুন। ওলগা একটু কাজে বাইরে গেছে। ও এখনই চলে আসবে। এই ফাঁকে আপনি এক কাপ কফি খাবেন তো? না না না, আমি ঠিক আছি, ধন্যবাদ। আমাদের সাথে 1 কাপ চা খেতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই? না, আসলে আমি অনেক সকালে বেরিয়েছি তো, তাছাড়া অনেকখানি পথ। তাহলে নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে। আপনি 1 মিনিট বসুন, আমি ব্যবস্থা করছি। না না, আপনারা ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। ওলগা আসুক, তারপর ফিরলে একসাথে মধ্যাহ্ন ভোজন করবেন, তাই তো? স্বাভাবিক, দীর্ঘ অদেখা, প্রায় 7 দিন। ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। না না, ব্যাপারটা আসলে সেরকম না। আমি না তোমার কথাই ভাবছিলাম। তুমি এতদিন আসোনি কেন বলো তো? না, এতখানি পথ, তাছাড়া কাজের খুব চাপ ছিল। আমি না সারাটা রাত তোমার কথা ভেবেছি, সারাটা রাত। তুমিই পারো আমাকে বাঁচাতে। কি হয়েছে ওলগা, তোমার শরীর ঠিক আছে তো?
কাল না এখানে একটা বিয়ের দাওয়াত আছে, আমাদের সবাইকে দাওয়াত করেছে। এই যে তুমি যে ছোট্ট স্টেশনটায় নামলে, তার টেলিগ্রাফ অপারেটর চিকেন দিয়ে, তারই বিয়ে কালই। আমি কথা দিয়েছি যাব, কিন্তু 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 আমি তো কিছু নিয়ে আসিনি এখানে। গির্জায় কি পরে যাব বলো তো? না নতুন কাপড়, না নতুন দস্তানা, না নতুন স্কার্ফ। এক মিনিট দাঁড়াও। এই যে ওয়ার্ড্রোবের চাবি, বাঁদিকে ড্রয়ারের উপর দিকে একটা গোলাপি পোশাক আছে, ওটা নিয়ে আসবে। আর নিচের ডান দিকে ফুলের জড়িগুলো আছে, ওগুলো নিয়ে এসো। যত্ন করে এনো যাতে নষ্ট না হয়। আচ্ছা, যদি খুঁজে না পাই? তাহলে কিনে আনবে। আর হ্যাঁ, সাথে একজোড়া দস্তানাও কিনে আনবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল ফিরে গিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। সে কি, তুমি কি শুনলে তাহলে? কালকেই তো বিয়ে, সকাল 11টায়। আর এখান থেকে মস্কো যাওয়ার প্রথম গাড়ি হচ্ছে সকাল 9টায়। তোমাকে এক্ষুনি যেতে হবে, একটু পরেই তো গাড়ি আছে। ওহো, কালকে তো আবার ওয়ার্কিং ডে, তাই না? একটা কাজ করো, তুমি তো আসতে পারবে না, অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিলে চলবে। তোমাকে এভাবে ফেরত পাঠাতে খুব কষ্ট হচ্ছে, একটা পথ পাড়ি দিয়ে এসেছো। আমার না বিয়ের দাওয়াতটাই নেওয়া উচিত হয়নি। আমি আসছি। ডিমব, আপনি বোধহয় ছাতাটা ফেলে যাচ্ছেন। ওটা আর এখন আমার নয়। আমার এখন আর ছাতা লাগে না। রোদঝড় বৃষ্টিতে আমি ভিজতে অভ্যস্ত হয়ে গেছি। প্রেম, হায়রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়। নির্বোধ গাধারাই ফেলে যায়, সেই সব মূর্খরাই ফেলে যায়, যারা হাতের মধ্যে হাত, চোখের মধ্যে চোখ, আমার মধ্যে তুমি, তোমার মধ্যে আমি, এতে বিশ্বাস করে না। আশাহীন ভাবে ফেলে যায় সেই তারা, যারা বিশ্বাস করে প্রেম তো বিরহ বিচ্ছেদ কিংবা ছিঁড়ে ফেলা সোনার হার। মনে আছে সেই ফুলদানি একদিন তুমি এনেছিলে? তুমি অলগা, রিয়াব, রিয়াব, ফ্যান্টাস্টিক। ফুলগুলো এত জীবন্ত লাগছে যে আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। ইটস ফর ইউ। ধরো। ম্যাজিকের মতো। আমি তোমাকেও ভালোবাসি ক্লিমো, যেমনটা ভালোবাসি নিগুয়েভ আর মিখাইলকে। আর রিয়া ভবস্কিকে? এটাকে ভালোবাসা বলে কিনা আমি জানি না। তোমার চোখে আমাদের রিয়া ভবস্কি সবচাইতে আলাদা, তাই না? তুলির টানে নিজের মুখোমুখি দাঁড়ানো। রিয়া ভবস্কি বিবর্ণ অলগাকে রঙিন ক্যানভাসে তুলে ধরে। ওর ক্যানভাসে আমি রোজ নতুন করে বেঁচে উঠি। তাহলে আমরা সবাই? তোমরা কেউ মিথ্যা নও,
শুধু রিয়াবু বোসকে একটু বেশি সত্যি, হয়তো সত্যের থেকে একটু বেশি কিছু। আমি অমরত্ব চাই ক্লিমভ। অমরত্ব চাও? তাহলে তাহলে কলম ধরো, বেহালা তুলে নাও হাতে, কণ্ঠে বেজে উঠুক সুর। সুরের সাগরে, রূপের সাগরে, রঙের সাগরে ঝাঁপ দাও অলকা, ঝাঁপ দাও। যে কোনো একটা পথ ধরে সামনের দিকে এগিয়ে যাও, যে কোনো একটা পথ। True artist is not one who is inspired, but one who is inspire others. পেইন্টিং করতে হলে তোমাকে নিজেকে সমর্পণ করতে হবে তার কাছে যাকে তুমি তোমার ক্যানভাসে আনতে চাও। তাকে চোখ বন্ধ করে অনুভব করতে হয়, ভালোবাসতে হয়। তোমার কাছে রং আছে, তুলি আছে, একটা ডেস্টিনেশন ঠিক করো, তারপরে এগিয়ে যাও। করস্তলিয়া, করস্তলিয়া, রাইট। এতে টাকা আছে, দিমক পাঠিয়েছে, প্লিজ। স্যার, আপনি কিছু খাবেন না? পরে খাবো। ক্লান্ত হয়ে হসপিটাল থেকে ফিরলেন, আর এসেই তোমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, খাবারটা টেবিলে ঢেকে রেখে যাও, আমি খেয়ে নেব। সেজন্য বলিনি স্যার। তোমার পরিবারের সবাই কেমন আছে রিনা? এখন সবাই সুস্থ আছে স্যার, কিন্তু সেই সময় যদি আপনি না থাকতেন। সবাইকে আর বাঁচাতে পারলাম কোথায়? স্যার, আপনি তো আপনার সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন। ওই যে আমার পাশের পাড়ার জোসেফ, যে কিনা ছবি টবি আঁকতো, তার তো একদম শেষ অবস্থা ছিল, আর আপনি না থাকলে। তোমার বাড়ি ফেরা দেরি হয়ে যাচ্ছে রিনা। খাবার সব রাখা আছে স্যার, সময় হলে খেয়ে নেব। শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছো, এটা তোমার কাজ নয়। তুমি রাশিয়ার শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, নিজের কাজে মন দাও।
ওলগাকে কেমন দেখলে? এইভাবে। কি হলো? ঠান্ডা লাগছে। ওহ, ঠান্ডা লাগছে, নো প্রবলেম। ওম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ নেচার। আজ আমি এটা অনুভব করছি, জানো, তোমার দু চোখ আমাকে পাগল করে দিয়েছে। তোমার দু চোখে আমি শেষ হয়ে যাচ্ছি ওলগা। আজ আমার রং, তুলি, ক্যানভাস সব মিথ্যে, শুধু শুধু তুমি সত্যি ওলগা, তুমি সত্যি। আজকে আজকে আমাকে আমাকে সত্যি তোমার কৃতদাস মনে হচ্ছে। না না, তুমি এভাবে বলো না। ইউ আর অ্যান আর্টিস্ট। রং তুলি হাতে যখন ক্যানভাসের সামনে দাঁড়াও, তুমি তোমাকে ঈশ্বর বলে মনে হয়। কিন্তু কিন্তু দিমাগ, দিমাগ, তার সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ ওলগা, ওলগা প্লিজ প্লিজ ওলগা, তোমার চোখে অতীতের নিশ্চিত কালো পর্দা টেনে দাও। আমাকে আমাকে প্লিজ প্লিজ একটু মুহূর্ত উপহার দাও, প্লিজ 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 ওলগা, প্লিজ। কবে আসবে ওলগা? অনেকদিন হয়ে গেল। ফাঁকা বাড়িতে আমার একা একা আর ভালো লাগে না। আমি জানি তুমিও খুব অসুবিধায় আছো। বন্ধুদের কাছে ধার করে তোমার চলতে হচ্ছে। সবসময় যেমন 75 রুবল পাঠাই, তার সঙ্গে আরো 100 রুবল পাঠালাম। সবার ধারগুলো শোধ করে দিও। দরকার হলেই জানিও, যেমন করে হোক আমি পাঠাবো। এতদিন হয়ে গেল। সুস্থ স্বাভাবিক মানুষও তো স্ত্রীর বিরহে দু একটা লাইন কবিতা লিখেই ফেলে। দিমবের কাছে আমি শুধুই একটা অভ্যাস, নিছক অভ্যাস। না, পারছি না, পারছি না, আমি পারছি না। আমি বোধহয় শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছি। আমার ভেতরে শিল্পী সত্তা সব জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। শুধুমাত্র শুধুমাত্র একটি নারীর জন্য। অনেকদিন হলো গোটা একটা কবিতা লিখি না, নতুন কোনো ছবি আঁকিনি, নতুন কোনো গান আমার গলায় তুলিনি। এখন আমার ইচ্ছে করছে নদীর পাড়ে নেমে পড়তে, মাটির গন্ধওয়ালা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। ওরাই হয়তো আমাকে নতুন সৃষ্টির সন্ধান দিতে পারে। ওই মেঘের চাদরে ঢাকা নিঃশব্দ প্রকৃতির ছবি তুলে আনতে পারবো আমার তুলিতে। রিয়াব, ও আমি আর পারছি না। ঈশ্বর, ঈশ্বর কখন সূর্য উঠবে? আমি আর কতক্ষণ অপেক্ষা করব? সূর্য না উঠলে তো আমি রৌদ্র প্রকৃতির ছবি আঁকতে পারবো না, প্রকৃতির ছবি আঁকতে পারবো না।
মেঘে ঢাকা আকাশের একটা অসমাপ্ত ছবি আছে না তোমার? তোমার কি মনে হয় না আজকে ওই ছবিটাতে শেষ তুলি টান দেওয়া উচিত? তোমার কি মনে হয় আমার কোন কাজটা কখন করা উচিত সেটা আমি জানি না? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আগে তো কখনোই এমন ব্যবহার করনি। তো তোমার সাথে কি ব্যবহার করতে হবে? এখন যে ব্যবহারটা করছি এটাই সত্যি। আমাদের সম্পর্কটা তোমার কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুমি আমাদের শিল্পী বন্ধুদের কাছে এগুলো লুকাতে চাচ্ছ, ভয় পাচ্ছ যাতে তারা জেনে না যায়। কিন্তু এতদিনে কি কারো কিছু না জানা বাকি আছে? দোহাই অলগা, আমাকে আর জ্বালিও না, আমাকে আমার কাজটি করতে দাও প্লিজ। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো তার আগে একটা বার বল, একটা বার তুমি আমাকে ভালোবাসো? ওকে আমাকে একা থাকতে দাও প্লিজ, আমাকে জ্বালিও না, আমি পাগল হয়ে যাব। না হলে আমি ভলগায় ঝাঁপ দিব। তার চেয়ে বরং আরেকটা কাজ করো না, আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দাও। নদীর জল আমাকে আশ্রয় দিক, তুমিও নিশ্চিন্ত হও। আমাদের বোধহয় কিছুদিন একা থাকা দরকার। তোমার হয়তো একঘেয়ে লাগছে আমাকে, আমারও হয়তো। আমি আজই চলে যাব। কিভাবে যাবে? হাওয়াই উড়ে? আজ তো বৃহস্পতিবার, মস্কোতে একটু পরেই একটা স্টিমার যাবে। বেশ, তুমি যখন যেতেই চাইছো আমি তোমাকে আটকাবো না। তোমার সাথে আমার 23 তারিখে পরে দেখা হবে। ঠিক আছে, আমার রং তুলিগুলো এখানেই রেখে যাচ্ছি তোমার জন্য। সময় নষ্ট করো না, গাঢ় নীল রং দিয়ে একটা ছবি এঁকে ফেলো। আমার কথা মনে রেখো। অলগা, কতদিন পর তোমার সাথে দেখা। কেমন আছো? আমার কাছে কি মনে করে? আমি একটা স্কেচ করেছিলাম, তোমাকে
দেখাতে এনেছি। স্কেচ? কই দেখি দেখি। কি এঁকেছো তুমি? এই বিষয়বস্তু কিছুই বুঝতে পারছি না। এর নাম দিয়েছি প্রকৃতির মৃত্যু। আচ্ছা অলগা, তোমার বিরক্ত লাগে না? এই যে স্কেচটা এঁকেছো, গত বছর ঠিক একই ছবি এঁকেছো, এখনো তাই, হয়তো 1 মাস পরও তাই আঁকবে। আমার মনে হয় কি জানো, তুমি তুলির জগতের মানুষ নও। তুমি বেহালা বাজাতে পারো, অথবা নাচ, গান, নৃত্য, অভিনয়। চা খাবে? তুমি কি বলতে চাইছো আমি আর্টিস্ট নই? আমি ছবি আঁকতে জানি না? তুমিও তো বছরকে বছর একই ছবি এঁকে যাচ্ছিলে। মাঝে তোমার ক্যানভাসে জীবন ফিরে পেয়েছিল, সেটা শুধুমাত্র আমার জন্যে। এখন তোমার ক্যানভাসে কালো ডাইনির ছায়া পড়েছে। তুমি ফুরিয়ে যাবে ইয়াভোভস্কি, তুমি ফুরিয়ে যাবে। ইউ উইল বি ফিনিশড। কারস্তেলিয়ভ, তুমি কি যেন বলছিলে তোমার ওই রোগীটির ব্যাপারে? জটিলতা কমেছে কিছুটা, ভালোর দিকেই বলা যায়। তবে পুরোপুরি সেরে উঠতে কিন্তু সময় লাগবে। আচ্ছা, রোগটা কি ধরতে পেরেছো? তুমি কি কাল একবার যাবে? কাল তো আমার কাজ আছে। তুমি গেলে একটুখানি ভরসা পাই। ঠিক আছে, যাবো তাহলে। একটা গান ধরো না কারস্তেলিয়ভ। এই ভরা পেটে? আমি শিল্পী নই, কিন্তু জানি সৃষ্টির কোনো সময় থাকে না। দুকুল ছাপিয়ে যাওয়া একটা দুঃখের গান গাও। এই বিবর্ণ সন্ধ্যেটাকে একটু রং এনে দাও। দুঃখের গান বড় মধুর হয়। আজ তোমার স্টুডিওতে গিয়েছিলাম, আজও তোমার দেখা পেলাম না। তোমার সদ্য আঁকা ছবিটার সামনে দাঁড়িয়েছিলাম। আজ পর্যন্ত এমন ছবি একটাও আঁকুনি তুমি। কেন পেরেছো জানো? আমার জন্য। অথচ তুমি আমাকে অস্বীকার করছো। একটা চিরকুট রেখে এসেছি তোমার টেবিলে, কালও রেখে এসেছিলাম। পরশু জবাব দাওনি। হয়তো আজকেও উত্তরহীন হয়ে শেষে মারা যাবে চিঠিটা। ওই যে ওই লোকটা দিবাব কি ভেবেছে? আমি কিছুই বুঝি না। উদারতা দেখায়, আমাকে এড়িয়ে চলে। আমার জীবনটা শেষ হয়ে গেল। ইয়াভোভস্কি আমার জীবনটা শেষ করে দিচ্ছে। ইয়াভোভস্কি, ওটা আস্তে। কেন আমার বাড়িতে কেন আমাকে চুপ করে থাকতে হবে? তোমার ওই আদবড় বন্ধু কারস্তেলিয়েভের জন্য? আমি সে কথা বলিনি। আমি শুধু তোমাকে তোমার নিজের আবেগটা নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করছি। আমাকেই কেন সবকিছু সহ্য করতে হবে?
কেন আমাকেই কেন সবসময় সহ্য করে যেতে হবে? পারছি না কেন। কেঁদো না অলকা, কেঁদো না। কিছু কিছু দুঃখ নিজের বুকের পাঁজরের ভেতর পুষে রাখতে হয়। বাইরের লোক দেখবে কিন্তু কিছু বুঝবে না, আর যা ঘটেছে সেটাও বদলে ফেলা যাবে না। তুমি আবার এসেছো না? আবার এসেছো আমাকে উদারতা দেখাতে? তোমার কি আমাকে বলার জন্য কিছুই থাকে না? আচ্ছা, আজই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। সকালবেলা আমি আমার থিসিস পেপারটা জমা দিয়ে এসেছি। ও, আমি থিয়েটারে যাচ্ছি, ফিরতে রাত হবে। রিয়াব নিশ্চয়ই তোমার কাছে এসেছে। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? তুমি কি জানো না ও এখন আর আঁকতে পারছে না, ওর তুলি বোবা হয়ে গেছে। গোটা গোটা মস্কের মানুষ ওর তুলির জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে, আর তুমি কিনা তাকে পোষা বিড়াল বানিয়ে রেখেছো। আমি এর আগেও আরো অনেক মানুষের কাছে গেছি, খুঁজে বেরিয়েছি আমার রিয়াবকে। না না, নিজের জন্য না, ভবিষ্যৎ পৃথিবীর দিব্যি। ভবিষ্যতে প্রতিটি ম্যাপেল গাছের জন্য রিয়া বাবুসকে তুলির ডগায় রক্তের প্লাবন দরকার। আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, তুমি আমাকে পাগল সাব্যস্ত করতে পারলে তো রিয়াবকে তোমার করে নিতে পারো, তাই না? ভলগার দোহাই, রিয়া বাবুসকে গোটা রাশিয়ার, ভবিষ্যৎ দুনিয়ার। তুমি ওকে ছেড়ে দাও ফালেস্তিনা, তুমি ওকে ছেড়ে দাও। রাতে ভালো ঘুম হয়নি? দুঃখিত, তোমাকে ওর ঘরে যেতে দিতে পারি না, তাতে করে তোমার অসুবিধা হতে পারে। এবং এবং গভীর রাত থেকেই ও বিকারগ্রস্ত হয়ে পড়েছে। কি বলতে কি বলে পারছে। ওর কি সত্যি ডিপথেরিয়া হয়েছে? ওর তো আসলে জেল হওয়া উচিত ছিল। জেল? জেল। যারা নিজের বিপদ নিজে ডেকে আনে তাদের জেল হওয়া উচিত। আচ্ছা, আপনি কি জানেন ও কি করে এই রোগটা বাঁধিয়েছে? একটা বাচ্চা ছেলে, স্কুলের ফুলের মতো ফুটফুটে একটা বাচ্চা ছেলে, ডিপথেরিয়া নিয়ে ভর্তি হয়েছিল। অবস্থাটা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। মঙ্গলবারও নল দিয়ে ছেলেটার গলার ভেতর থেকে ডিপথেরিয়ার ঝিল্লি বের করেছিল। ওকে আমি কারোর চেয়ে কম চিনি না। ডাক্তার হিসেবে ওর কর্তব্যবোধ, ওর সিনসিয়ারিটি আমাদের সবার কাছে একটা উদাহরণ ছিল। ইদানিং লক্ষ্য করতাম হসপিটালে কোনো বাচ্চা ছেলে মেয়ে ভর্তি হলেই ও কিরকম অস্থির হয়ে যেত। আচ্ছা, বাচ্চারা ভালো থাকুক এটা তো আমরা সবাই চাই, তাই না? তাই বলে এরকম একটা পাগলামো। আপনি কাল সারা রাত ভীমাবার দেখাশোনা করেছেন, এখন বাড়ি যান, বিশ্রাম করুন। ডাক্তার, তুমি অন্তত জানো বাড়িতে গেলেও এখন আর আমার বিশ্রামটা হবে না। অন্তত বিশ্রাম বলতে তুমি যেটা বোঝাতে চাইছো। বেশ,
স্যার, কাল সারা রাত আপনি অসংখ্যবার চা খেয়েছেন, মুখে কিছুই তোলেননি। আপনাকে আমি স্যান্ডউইচ এনে দিই? না। স্যুপ? আহা, বললাম তো না। ঠিক আছে স্যার। তুমি কি আমাকে কিছু বলছো? ঈশ্বরকে বলছি, ঈশ্বর কেন আমার পাপের শাস্তিগুলো ভালো মানুষটাকে দিচ্ছে? কেন? ওহ, সরি, সরি টু মেক ইউ স্টপ, এক্সট্রিমলি সরি। তোমাকে তো আগে একবার নিষেধ করেছি, তাই না? করস্তেলিয়ভ, আপনি তো প্রায় সব কিছুই জানেন। আমাকে একবার দিমভের সাথে দেখা করতে দিন। ও আমার সাথে ওর কষ্টের সব কথাগুলো বলে ফেলুক, একটু হলেও তো হালকা হবে। বললাম না, ও বিকারের মধ্যে আছে। বিকারের মধ্যে ভুলভাল যা ইচ্ছা বলুক, আমি সব শুনবো। তুমি নিশ্চয়ই জানো, একটা মানুষ বিকারের মধ্যে চলে গেলে চট করে ফিরে আসে না। ভলগা মিথ্যে, জ্যোৎস্না মিথ্যে, নদীর ঢেউ, রাতের সুর, রঙিন ক্যানভাস সব মিথ্যে। শুধু সত্য এই বাড়ির চার দেয়াল। চার দেয়ালের মধ্যে যে মানুষটা অসুস্থ, সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি তাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো, তাকে বোঝার চেষ্টা করব। ঈশ্বর, ঈশ্বর। ম্যাডাম, আপনি তো কিছুই খাননি। খরস্তালিও তো কিছু খাইনি। দিমক কেমন আছে? ডিপথেরিয়া নাকের মধ্যে ছড়িয়ে পড়েছে, হার্টের উপরে চাপ বাড়ছে, মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব। শ্রেক কোথায়? ওকে ডেকে পাঠানো হচ্ছে না কেন? শ্রেক এসেছিল, ওকে দেখে গেছে। তাছাড়া শ্রেক বলে কেউ নেই, কিচ্ছু নেই। শুধু ওর নাম শ্রেক আর আমার নাম করস্তলোইয়েভ। তুমি যাও, রাত হলো, তোমার বিশ্রাম দরকার। যদি মুক্তি পাই তবে কার কাছে ফিরে যাব, এই ভেবে আজকাল আর আগুন জ্বালি না। দিগন্তে মিলিয়ে যায় রূপর মাস্তুল। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আপনি ঠিক আছেন? কটা বাজে? 3টে। দিমভ কেমন আছে?
দিমব মারা যাচ্ছে। আসলে ও বোধহয় আর বাঁচতে চায়নি, স্রেফ আত্মাহুতি দিল। ও একবারও ভাবলো না যে ও না থাকলে আমাদের চিকিৎসা শাস্ত্রের কত বড় একটা ক্ষতি হয়ে যাবে। জানেন, চিকিৎসা শাস্ত্রে ও আমাদের সবার থেকে এগিয়ে ছিল। ওর মতো এমন প্রতিভা পুরো রাশিয়াতে হাতে গোনা 2-1 জন। তাছাড়া কত বড় মাপের একটা মানুষ। রোগীকে আত্মার আত্মীয় ছাড়ার কিছুই ভাবতো না। বিজ্ঞানের জন্য কাজ করতে করতে বিজ্ঞানের জন্য প্রাণটা দিয়ে গেল। দিন রাত কাজ করেছে বিজ্ঞানের জন্য। ওর কথা কেউ ভাবেনি, কেউ ওর খোঁজ নেয়নি। হসপিটালে সারাদিন গাধার মতো অমানসিক পরিশ্রম করে রাত জেগে জেগে অনুবাদের কাজ করত। কেন জানেন? আপনার ওই সব হাবিজাবি পোশাকের খরচ জোগাড় করবার জন্য। ডাক্তার, দিমবার নেই। গির্জায় গিয়ে খবর নাও ভিখারিনেরা কোথায় থাকে। দিমভকে নিয়ে গিয়ে স্নান করিয়ে সব সৎকারের সব ব্যবস্থা ওরাই করে দেবে।